আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো দিল্লি নিয়ে। দিল্লি বিস্ফোরণের শিকড় কি বাংলাদেশ তুরস্কে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে কি কথা বলবো, বাংলাদেশ এই মুহূর্তে বিশেষ করে রাজধানী ঢাকার কথা যদি আপনি চিন্তা করেন, ঢাকা এক প্রকার অবরুদ্ধ। আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে, আগামীকালকের লকডাউনকে কেন্দ্র করে সরকারের তালমাটাল অবস্থা। সরকার যেন নিরাপত্তার চাদরে ঢাকাকে ঢেকে দিতে চাইছে, কিন্তু তারপরেও পাচ্ছে না। সরকার বাধ্য হয়ে রাজনৈতিক দলগুলোকে, এই সরকারের যারা পলিটিক্যাল উইং যদি বলেন, পলিটিক্যাল উইংকে পর্যন্ত মাঠে নামতে বলেছে। এইভাবে এই লকডাউনকে দমন করবার একটা চেষ্টা চলছে। লকডাউনের মতো হবে, আওয়ামী লীগেরও যথেষ্ট প্রস্তুতি আছে। আমরা একটু দিল্লির আলাপটা করতে চাই এ কারণে যে পরশুদিন দিল্লি বিস্ফোরণ ঘটনা ঘটেছিল এবং ঘটবার পরে এখন পর্যন্ত 13 জন মানুষ মারা গেছে এবং আহত 20-এর অধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার পরে পরে একটা কথা বলেছিলেন যে ঘটনার একদম শেকড়ে যাওয়া হবে এবং শেকড়ে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে তদন্ত অনেক দূর এগিয়ে গেছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এটি পরিষ্কার হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে ছিলেন। আজকেই তিনি দেশে ফিরে প্রথমেই হসপিটাল ভিজিটে যান। হসপিটালে যারা আহত হয়ে কাতরাচ্ছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলেন এবং আমরা যে মুহূর্তে এই কন্টেন্টটা করছি সেই মুহূর্তে ক্যাবিনেট কমিটির বৈঠক, মন্ত্রিসভার বৈঠক আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে, নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকের পরে নিশ্চয়ই ভারতের মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে যে আসলে কি হবে এবং এদিকে তদন্ত চলছে। হয়তো 2-1 দিনের মধ্যেই তদন্ত রিপোর্টও ভারতীয় কেন্দ্রীয় সরকারের হাতে পৌঁছে যাবে। এই রিপোর্টে যদি বাংলাদেশের যুক্ততা থাকে কিংবা তুরস্কের যোগ, বাংলাদেশের যোগের নানা খবর সর্বভারতীয় গণমাধ্যমের পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ অবশ্য বলেছে, বাংলাদেশের সরকারের তরফ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকালকে বলেছে যে ভারতীয় গণমাধ্যম যেগুলো বলছে, যা বলছে এগুলো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু তৌহিদ হোসেন নিজেও জানেন না যে বাংলাদেশের এই মাটিটাকে জঙ্গি গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, কিন্তু এই রাষ্ট্র তার মতো মানুষের কন্ট্রোলে নেই। ওদিকে তদন্ত যত এগুচ্ছে, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নতুন নতুন তথ্য হাতে আসছে তদন্তকারীদের হাতে। দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে ছিল এই নেটওয়ার্ক। এক সর্বভারতীয় গণমাধ্যম তেমনটাই দাবি করেছেন। উঠে এসেছে কাশ্মীরের এক মৌলভীর নাম ইরফান। তার নাম মনে করা হচ্ছে এই নেটওয়ার্কের মাথা ছিল এই ইরফানই। ইরফান আগে শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন আর সেই সময় থেকেই সে সন্ত্রাসী তরুণদের উদ্বুদ্ধ করা শুরু করে। তাদের জৈশের ভিডিও দেখানো থেকে শুরু করে ভিডিও কল করে আফগান হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগও করত ইরফান। লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া 2 চিকিৎসক মুজাম্মিল ও উমরও ছিল তার ছাত্র, বলা যায় প্রিয় ছাত্র। তদন্তকারীদের মতে শিক্ষিত তরুণদের মধ্যেই সন্ত্রাসের বীজ পুঁতে দেওয়া ছিল ইরফানের আসল উদ্দেশ্য। তাদের মনের ভেতরে গাজওয়া এ হিন্দ এর আদর্শ রোপণ করে দিয়ে স্লিপার সেল খোলার মন্ত্র দিত ইরফান। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে যে লাগাতার হামলার ছক কষা হয়ে গিয়েছিল তাদের। এক সূত্র বলছে কেবল একটা নিছক হামলাই তাদের উদ্দেশ্য ছিল না। তারা জানে যে দিল্লি হচ্ছে রাজধানী, ক্ষমতার কেন্দ্র, তাই দিল্লির প্রান্তে প্রান্তে হামলার মতলব এটা ছিল। পাশাপাশি তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন আদিল ও মোজাম্মেল দুজনই 1 বছরের গোড়ায় তুরস্কে গিয়েছিল। সেই সময় হ্যান্ডলারদের সঙ্গেও দেখা করেছিল তারা, যা থেকে পরিষ্কার আন্তর্জাতিক স্তরে মদত পেয়ে নিজেদের কর্মকাণ্ড এগিয়ে নিতে চেয়েছিল এই হোয়াইট কালার নেটওয়ার্ক। তুরস্কের পাশাপাশি বাংলাদেশের নামও উঠে এসেছে, যদিও
আমি খানিক আগে বললাম যে ঢাকার তরফ থেকে এই দাবি সঠিক নয় বলে দাবি করা হয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদের পর মিলছে বিস্ফোরক তথ্য। জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের, আর সেজন্য লালকেল্লায় রেকিও করে যায় তারা। এছাড়া এ বছরের দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের, কিন্তু তা কার্যকর করা যায়নি। সব মিলিয়ে যত তদন্ত এগোচ্ছে ততই রোমহর্ষক সব ঘটনা বেরিয়ে আসছে। যাই হোক, তদন্ত এগিয়ে যাচ্ছে, ভারত সরকার বৈঠকের বৈঠক করছে, আলাপ আলোচনা করছে। আমি অন্য কিছু চিন্তার চেয়ে পাকিস্তান সংযোগ থাকতেই পারে। পাকিস্তান বোমার মধ্যেই বসবাস করে। পাকিস্তানের ইসলামাবাদে আগের দিন দিল্লিতে হামলা হয়েছে, পরের দিন পাকিস্তানের ইসলামাবাদে হামলা হয়েছে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রতি মাসে যে কতগুলো বোমা হামলা হয় এটা বলা যায় না, এর হিসাব সঠিক বহির্বিশ্বেও যায় না। কাজে পাকিস্তানের ইসলামাবাদ হামলাটাকে আমি খুব বেশি গুরুত্ব সহকারে দেখতে চাই না, তারা বোমার মধ্যেই বসবাস করে। কিন্তু ভারতে হামলা, ভারতে 2001 সাল থেকে 3-4টা রাজধানী দিল্লিতে হামলা হয়েছে, 3টা। এর মধ্যে গত 10 নভেম্বর, গত পরশুর এই 10 নভেম্বর হামলাটা একটা বড় হামলা, কারণ এখানে 13 জনের প্রাণহানি হয়েছে। এটি নিঃসন্দেহে অস্বাভাবিক, এবং এই অস্বাভাবিকতার সাথে তুরস্ক যোগ থাকলে তুরস্ক তার সাফার করবে। বাংলাদেশ যদি যোগ থাকে, বাংলাদেশি জঙ্গিদের যুক্ততা যদি থাকে, বাংলাদেশকেও সাফার করতে হবে। এখন দেখার বিষয় যে তদন্ত শেষ পর্যন্ত কোন পথে যায়, কোন পথ থেকে ঘুরে কোন পথে আসে। যদি বাংলাদেশে ঘুরে আসে তাহলে বাংলাদেশের খবর আছে, পাকিস্তান তো খবরের মধ্যেই থাকে। বাংলাদেশের জন্য এ এক নতুন অভিজ্ঞতা, জানি না ভবিষ্যতে কি আছে। আমরা দেখবার জন্য, সেই অভিজ্ঞতা অর্জনের জন্য নিশ্চয়ই জেগে থাকব এবং দেখব কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিল্লি ব্লাস্ট কেসে ময়না তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট এসছে। রিপোর্টটা এরকম, আমাদের টাইমস নাও এবং অন্যান্য চ্যানেলগুলো এগুলো করেছে। রিপোর্টটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ভেতরে কোনো স্প্রিন্টার ছিল না, শুধু যে আওয়াজ, তার যা প্রতিঘাত, সেই প্রতিঘাতে শরীরের ইন্টেস্টাইন সমস্ত ছিটকে বেরিয়ে এসছে, নারী বুড়ি সহ যা যা থাকে একটা মানব দেহে, সমস্ত ছড়িয়ে ছিটকে গেছে। আর বেশিরভাগ মানুষের, যারা আহত হয়েছেন, বেশিরভাগ মানুষের কিডনি, হার্ট, লাং এবং মস্তিষ্কে ব্যাপকভাবে আঘাত লেগেছে। এটা একটা নতুন ধরনের বিস্ফোরক, এটা বার করা হয়েছে। যে বিস্ফোরকটার মধ্যে কোনো স্প্লিন্টার নেই, যেগুলো বল বেয়ারিং দিয়ে দেয়, পেরেক দিয়ে দেয়, স্প্লিন্টার গুলো যেগুলো দিয়ে দেয়, কোনো স্প্লিন্টার নেই, এবং বডি ছত্রাখান হয়ে গিয়েছে। এখন ডিএনএ ম্যাচ করে বডি জুড়ে জুড়ে যারা মারা গিয়েছেন, এইটা কেউ বলছেন 13, কেউ বলছেন 15, সঠিক হিসেব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আহতের সংখ্যাও তাই, কেউ বলছেন 37, কোনো কাগজ বলছে 39। তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কনফার্ম করেছে যে 39 জনই আহত হয়ে তাদের কাছে ভর্তি আছে। বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই যে ফরিদাবাদ এবং কাশ্মীরের যে এটা হলো, সেটা সম্পূর্ণ এই যে ডাক্তারদের যে টিমটা ম্যাক্সিমাম এসেছিল, মানে ওরা ওই ইউনিভার্সিটিতে শিক্ষাটা নিয়েছিল, ঢুকে পাশ করেছিল। কেউ চায়না গিয়েছিল 2 জন, আর বাকিরা ওখান থেকে পাশ করেছিল
এরা সব হচ্ছে একটি বিশেষ ধর্মের। সেখানে আপনারা জানেন যে 2জন মহিলা ধরা পড়েছে, তাদের কাছ থেকে আবার AK-47 উদ্ধার হয়েছে। তাহলে আপনি কার কাছে বিশ্বাস করে আপনি নিজের শরীরকে ছেড়ে দেবেন, আপনি বলুন। এখানে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যে কার কাছে আমরা বিশ্বস্ত। ডাক্তারদের মধ্যে যদি কেউ আমাকে ইঞ্জেকশন দেওয়ার সময় একই ধরনের কোনো কিছু ইনজেক্ট যদি আমার শরীরে করে দেয়, আমি 6 মাসের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ হয়ে যাব, সুস্থ হয়ে। কিন্তু 6 মাসের মধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে হিন্দুরা মারা যাবে। কেরালার একটা ঘটনা বাস্ট করেছে এই সময়তে, যে সমস্ত মহিলা তাদের ডেলিভারির জন্য গিয়েছেন, তাদের ইউট্রাস কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। একদম না জানিয়ে ইউট্রাস কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যাতে হিন্দুর জন্মটা কমে যায়। কেরালাতে বিশেষ ধর্মের মানুষ প্রচুর বসবাস করেন, কিছু খ্রিস্টানও রয়েছেন সেখানে। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। দেশ এখন গভীর সংকটে। এই যে আলফানা যে বিশ্ববিদ্যালয়টা আছে মেডিকেল, সেখানে 40% ডোনেশন আসতো কাতার থেকে। আর কাতার হচ্ছে জিহাদিদের অর্থায়নের একটা দেশ, সেই কানেকশনটা পাওয়া গিয়েছে। লাইভে বলেছিলাম 2টো দোকান যারা এই বিশ্ব এটাই অ্যামোনিয়া যারা দেয় ফসলের জন্য চাষিদের, এই লাইসেন্স 2টো দোকান বন্ধ করা আছে। তারা মানে এসহ পরিবার সহ বিপাত্তা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা। চারদিকে প্রচুর দৌড়দৌড়ি হচ্ছে এবং মানে লোক ধরাধরি হচ্ছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে যে 2জন বাংলাদেশি নাকি ধরা পড়েছেন, 2জন বাংলাদেশি। আমি একটা রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। In recent Delhi blast case, November 2025, 2 suspected Bangladeshi nationals were detained in Jammu shortly after explosion were being interrogated by security agencies. However, the primary suspect arrest in connection to the main terror module, which involved in a large seizure of explosive in Faridabad and is linked to the Delhi blast, have largely been identified as Indian nationals, including several doctors from Jammu, Kashmir, Uttar Pradesh and Haryana. There has no confirmation from official sources that the detained Bangladeshi were directly involved in it. তাদের সন্দেহবশত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তারা এর মধ্যে ইনভলভ এমন কোন সংবাদ এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে জারি করা হয়নি। আমি ছাপার অক্ষরে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর মুখে বললে অনেকে বিশ্বাস করবেন না। আর বিশ্বাস আমিও করব না, কারণ আমার দেশের লোক যদি দুম করে তাকে অ্যারেস্ট করে নেয়। আমি সকালবেলা লাইভের ভিডিওতে বলেছি যে কোনো দেশ সম্পর্কে ভারতবর্ষ এখনো কোনো ইঙ্গিত করেনি, আমাদের এজেন্সি এখনো কোনো ইঙ্গিত করেনি। তারা এখন তদন্ত করছে এবং পরস্পর সূত্রগুলোকে মেলাচ্ছে। সূত্রগুলো মেলালে তবে ডট টু ডট মিললে তবে তো একটা জিনিস খাড়া হবে। এখন তারা মেলাচ্ছেন। এখন যে যার মতো যদি বিশ্লেষণ করে দেন, একটা দেশের প্রতি যদি দেগে দেন, সে দেশটা এখনো কিছু তার নামই আসেনি, তার কোন রকম ইনভলভমেন্ট এখনো প্রমাণিত হয়নি। যদি আমরা দেগে দিই
আমাদের পক্ষ থেকে সেটা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে, কারণ সেই দেশটার বদনাম হবে। যেমন পাকিস্তানের নামও বলা যাবে না, তেমন বাংলাদেশের নামও বলা যাবে না। তবে একটা সূত্র বলছে যে বিহারের ইন্টিরিয়ার অঞ্চল, যেটা বিহারের একদম ইন্টিরিয়ার অঞ্চল, যেটা হচ্ছে আপনার বাংলাদেশের সঙ্গে জুড়েছে, সেখানকার কিছু ছাত্র এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, তাদেরই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তাদের কোনো ইনভলভমেন্ট পাওয়া যায়নি। আমি পরিষ্কার দেখিয়ে দিলাম আপনাদেরকে ছাপার উপরে। এবং আপনারাও যদি চান, আপনারাও মোবাইলে গিয়ে আপনি টাইপ করুন যে এনি বাংলাদেশি ইনভলভ ইন দিল্লি ব্লাস্ট, আপনি টাইপ করুন, দেখবেন কিছু নেই, পরিষ্কার লেখা আছে। এইটা যেটা আমি দেখালাম সেটা লেখা আছে। তাহলে আমি কোন সূত্র ধরে আমি বাংলাদেশকে কাঠগড়ায় তুলব? শত্রুতা আছে, বাংলাদেশের সঙ্গে শত্রুতা আছে, কিন্তু তার মানে এই নয় কোনো একটা ব্যাপার নিয়ে আমি তাকে ডেকে দেব। যাই হোক, এখন এই যে এখন চারদিকে যে মালগুলো ছড়িয়ে গেছে না, এখন গোয়েন্দাদের কান খাড়া হয়ে গিয়েছে, গোয়েন্দারা এখন ছুটে বেড়াচ্ছেন কোথায় কোথায় মাল ডিস্ট্রিবিউট হয়েছে। এই যে 5-7 জনকে ধরা হয়েছে, তারাই হচ্ছে মেন কি। উমার তো মারা গিয়েছে, তাকে তো কিন্তু তার তো দেহ খন্ড খন্ড, তাকে দিতে কিছু বলানো যাবে না। তার চোখগুলো পর্যন্ত উড়ে গিয়েছে, উড়ে 20 হাত দূরে পড়ে গেছে। চোখ ঠিকরে বেরিয়ে 20 হাত দূরে পড়ে গিয়েছে। এবং বাকি যারা রয়েছে এই মডেলের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এক একটা জায়গায় হানা দিচ্ছে, কোথাও 30 কেজি, কোথাও 50 কেজি অ্যামোনিয়া নাইট্রেট, তো কোথাও RDX আর ডিফিউজার, রিমোট, এই সমস্ত পাওয়া যাচ্ছে। এবং অ্যারেস্টের সংখ্যা বাড়ছে, যেটা কেউ বলছে 37, কেউ বলছে কেউ বলছে বিভিন্ন রকম ফিগার বলছে। আমি ফিগারটা এখন মনে নেই, অনেকগুলো কাগজ অনেক রকম ফিগার বলছে। সুতরাং গ্রেপ্তারের সংখ্যা বোধ হয় 39-45 এরকম একটা কিছু বলেছে। গ্রেপ্তারের সংখ্যা নিয়ে আমি কোনো কথা বলবো না। তো এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। এবার আসি কালকে, আগামীকাল, আগের দিন তো ভুল করেছিলাম, আগামীকাল হচ্ছে গিয়ে আওয়ামী লীগের বন, সেটা লকডাউন বলুন আর হরতাল বলুন, একটা ডাকা হয়েছে, সেটা সফল করতে হবে। আমি আগের দিনও সমস্ত সবাইকে আমি অ্যাপিল করেছিলাম, আজকেও আমি সবার কাছে অ্যাপিল করছি যে বাস গাড়ি যারা আছে, যারা রিক্সা চালান, যারা সিএনজি চালান, যারা অটো চালান, যারা যে সমস্ত যানবাহন চালান, যারা দোকানপাট খোলেন, তারা সব বন্ধ করে রেখে দিন। নিজেরা রাস্তায় বেরোবেন, ঝামেলায় জড়িয়ে যাবেন, কি দরকার? এরা এখন জেলে পড়ার জন্য বসে রয়েছে। সুতরাং রাস্তায় কালকে না বেরোলেই হলো। আজকে সমস্ত বাজার হাট করে রেখে দিন, কালকে ফুর্তি করুন। একদিন নয়, কম খাবেন, 8 পেটা খাবেন, কিন্তু ঝামেলা থেকে তো দূরে থাকবেন। হরতাল এমনি পালন হয়ে যাবে। পুলিশ একা একা ডান্ডা বেরি নিয়ে ঘুরে কি করবে? যে ওই দোকানপাটি বন্ধ থাকে, বাজারই বন্ধ থাকে, বাস ট্রাম অটো বন্ধ থাকে, তাহলে পরে কি করবে? সরকার কি করবে? বন সব সফল হয়ে যাবে। এই বন সফল আপনাদের করতে হবে। এই সরকারকে চিনেছেন, সরকারের স্বরূপ দেখে ফেলেছেন। সুতরাং আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন এবং আপনাদের মুক্তিযুদ্ধকে ভালোবেসে থাকেন, যারা যারা আছেন মুক্তিযুদ্ধের সপক্ষে, তারা কালকে রুখে দাঁড়ান এবং সমস্ত কিছু বন্ধ করে দিন। আপনারা রাস্তাতেই বেরোবেন না, রাস্তা ফাঁকা হয়ে যাবে। যাদের অফিস কাছারি আছে তাদের ব্যাপারটা আলাদা, তারা যে কোনো ভাবে ব্যবস্থা করে চলে যাবেন, সেটা আলাদা কথা। কিন্তু যাদের এই সমস্ত কাজ নেই, জরুরি কাজ ছাড়া, তারা বাইরে বেরোবেন না। বেকার বেকার পুলিশের ঝামেলার মধ্যে পড়তে যাবেন না। কাল কিন্তু এরা মারপিট করার জন্য বসে আছে। আর
যদি বাসই না বেরোয় রাস্তায়, তাহলে বাস জ্বালাবে কি করে? আমি বাসকে স্ট্যান্ডে বা গ্যারেজে আমি ঢুকিয়ে রেখে দিলাম, বাসটা জ্বালাবে কি করে? তাহলে স্ট্যান্ডে এসে পরপর বাস জ্বালাতে হবে, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে কারা করেছে। আওয়ামী লীগ তো করেনি, মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে, সরকার আরো ন্যাংটো হয়ে যাবে। আপনার কাছে এই নিবেদনটা করা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।